নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে কেমন হবে? অনেকেরই আশা নির্বাচনের আগে গণভোট, অনেকেরই আশা নির্বাচনের দিন গণভোট। সব কিছু পাড়ি দিয়ে এবং সব কিছু বাদ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা হচ্ছে নির্বাচনের দিন গণভোট হবে। কেন নির্বাচনের দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণভোটের কথা বলা হলো? আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঐক্য কমিশন করেছেন। ঐক্য কমিশনের ব্যর্থ। রাজনৈতিক দলগুলোকে ডাকতে বলেছেন এবং রাজনৈতিক দলগুলোকে মিল হয়ে এবং একটা সময়সীমা দিয়েছিলেন আইন উপদেষ্টা। বলেছিলেন যে কয়েকদিনের ভিতরে যে রাজনৈতিক দল আছে সব দলকে মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে গণভোট কবে হবে। সেটাও কিন্তু বাদ। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিলেন তারা যখন রাজনৈতিক দলেরা ব্যর্থ, ঐক্য কমিশনার ব্যর্থ, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার নিজের অনুযায়ী একটা গণভোটের ডেট দিবে। সেই ডেট কেউ বানচাল করতে পারবে না এবং সবাইকে জাতির স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সেগুলো মেনে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রথমে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলা বিভাজন না করে জাতির স্বার্থে দেশের যে ঐক্য এবং দেশের যে পরিস্থিতি বর্তমান, সেই পরিস্থিতিকে মিলে এই আপনার গণভোট এবং নির্বাচন একই দিনে মেনে নিতে হবে। আপনি দেখেন নির্বাচনের দিন যদিও গণভোট একসাথে হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। প্রথমেই সরকারকে বড় ধরনের খরচ কমার সুযোগও থাকে। আলাদা নির্বাচনে ও গণভোটের জন্য আলাদা ব্যয় থাকে। কেন্দ্র, স্টাফ, নিরাপত্তা, ব্যালট, প্রিন্টিং সব মিলিয়ে কোটি কোটি টাকা খরচ হয়। একসাথে হলে এটি অনেক কমানো সম্ভব। তবে সুবিধা যেমন কেবল অর্থ সংক্রান্ত নয়, একই দিনে যদি ভোট দেওয়ার কারণে ভোটারদের সুবিধা বাড়ে, তাদের একবার কেন্দ্রে একসাথে ভোট দেওয়া যায়, এ সময় সাশ্রয়ী করে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। কিন্তু এর জটিলতাও কিছু থাকতে পারে। একসাথে ভোটারের কারণে নির্বাচনীয় প্রক্রিয়া দীর্ঘ হয়, গণনার সময় লাগে এবং ভোটার বিভ্রান্তি দেখা দিতে পারে। এখন ভোটার অনেকেই তো বুঝেই না যে গণভোট সম্বন্ধে ভোটারের ধারণা নাই এবং সাধারণ মানুষের যে ধারণাটা সেই ধারণাটা নাই। আসলে গণভোট কিসের জন্য গণভোট হতে হবে বা কেনই বা গণভোট হচ্ছে, আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে গণভোটের আপনার পক্ষে নাকি বিপক্ষে, সেই গণভোট কেন হচ্ছে। একটা হচ্ছে গণভোটে 4টি প্রশ্নে আপনার ভোট কোন পক্ষে থাকবে। গণভোটে মূলত 4টি প্রশ্ন থাকবে। 1 নম্বর হচ্ছে যে 4টি প্রশ্ন থাকবে, সেটা আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশে 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পৃক্ত এবং নিম্নলিখিত প্রস্তাবগুলি প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছি এবং এই যে জুলাই সনদ সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যে আপনার সংসদ গঠন করা হবে, সেই গঠন অনুযায়ী 4টা প্রস্তাব রয়েছে এবং 4টা প্রস্তাব সরকারের পক্ষ থেকে দিয়েছে। সেই 4টা প্রস্তাবে যদি আপনার পক্ষে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি এই 4টা প্রস্তাব আপনার কাছে ভালো মনে হয় না তাহলে না দিবেন। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি আপনি হ্যাঁ বা না দেন, অনেকে আছেন যে হ্যাঁ দিলে কী হবে, না দিলে কী হবে, অনেকেই বা এ বিষয়ে কিছু বুঝেই না। যারা সাধারণ গ্রামের মানুষ, মূর্খ মানুষ এবং শিক্ষিত না, এবং তারা বুঝে না, যাই বলবে যে হ্যাঁ দিবে হ্যাঁ, যাই বলবে না নাই দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষদেরকে বোঝাতে হবে, এই মানুষদেরকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতে হবে সেখানে তারা হ্যাঁ চাচ্ছে নাকি না চাচ্ছে। কিন্তু এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনার, অন্যান্য ও সাংবিধানিক প্রতিষ্ঠায় জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে। এখন এখানে যে আপনার জুলাই সনদ অনুযায়ী যে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনার, অন্যান্য যারা সাংবিধানিক আছে, সেটা জুলাইয়ের ভিত্তি এবং জুলাই সনদের যে ভিত্তি আছে সেই ভিত্তিতে কিন্তু আপনার প্রকাশ করা হবে। তারপর হচ্ছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোকে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন হবে এবং সংবিধান সংস্কার করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। আপনি দেখেন এখানে উচ্চ কক্ষ কি আর
অনেকে বোঝে না যে পেয়ার কি, এটাই জানে না। বাংলাদেশের মানুষ পেয়ার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই এবং উচ্চ কক্ষে পেয়ার কি সেটাও বোঝে না। আমার কথা হচ্ছে যে এই যে পেয়ার পদ্ধতি উচ্চ কক্ষে পেয়ারটা হচ্ছে বাংলাদেশে যাই নির্বাচন যারা করবে, যারা এমপি হবে, হওয়ার পরে যখন মন্ত্রিত্ব গঠন করা হবে বা উচ্চ একটা একটা নিম্ন কক্ষ একটা এমপি থাকবে, আরেকটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে বা মন্ত্রী বা এমপি ঘরের ভিতরে বাছাই করে সেখানে একটা উচ্চ কক্ষ তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে আপনার মন্ত্রিত্ব ক্ষেত্রে সেখানে আপনার 100 সদস্য হতে পারে। 100 সদস্য কি, যদি আপনার এই যে প্রতিটা রাজনৈতিক দল আছে তারা কত পার্সেন্ট ভোট পাইল এবং তারা সেখানে যারা এমপি পেয়েছেন বা এমপিতে গেছেন তাদের 100 জনের ভিতরে বা তাদের ওইখানের ভিতরে 100 জন যারা পেয়ার পদ্ধতি নির্বাচনে কত পার্সেন্ট বাংলাদেশে ভোট পাইল। ধরুন বিএনপি 70% পাইছে সর্বমোট, তাহলে 70% অনুযায়ী বিএনপিও সেখানে এমপি পাবে এবং জামাত যদি 20% পায় সেই 20% অনুযায়ী যে এমপিগুলো সেই পাবে। কিন্তু এটাও কিন্তু মানুষ এগুলা চায় না বা এগুলা মানুষ বুঝেও না, কিন্তু এগুলো মানুষ হ্যাঁ ভোট বা না ভোট কী দিবে সেটা মানুষের মতামত। সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোর বাধ্য থাকবে। আপনি দেখেন এখানে বলা হয়েছে যে বিরোধী দল নির্বাচন যারা করবে, যারা বিরোধী দল থাকবে, বিশেষ করে যারা অন্য দলে যারা সরকার গঠন করবে তাদের যারা বিরোধী দল থাকবে তারা স্পিকার। এখানে কিন্তু একটা সুন্দর কথাটা বলেছে। আমি কেন এটা সমর্থন করি, যখন সরকার দলীয় কেউ থাকে তারা যখন কোনো বক্তব্য বা কোনো কিছু দেয় তাদেরকে সুবিধা দেওয়া হয়, এবং বিরোধী দল যারা থাকে তাদেরকে কিন্তু কথা বলার কোনো সুযোগ বা সুবিধা দেওয়া হয় না। যে কারণে এটা করলে আমি মনে করি যে অনেক ভালো হবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলা প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এখন এই যে দাবিগুলা, সেই দাবিগুলা আপনার বাস্তবায়ন করার জন্য একটা কথা বলা হয়েছে যে হ্যাঁ না ভোট, আপনি কোন পাশে দেবেন, হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন, এসব বিষয়ে আপনার বলে যাবেন, কমেন্টে বলে যাবেন আপনার কোন পক্ষে।